সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আমরা ঠিক এই সময় হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে নতুন বিষয় এবং একজন অতিথির সাথে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, SUP PhD, ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন স্টুডিওতে। ধন্যবাদ। আমিও এটিএন নিউজের হ্যাপেনিং পয়েন্টের সকল দর্শককে এবং আপনারা যারা এর ব্যবস্থাপনা এবং প্রচারণায় আছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই সাম্প্রতিক বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আগত যেমন বলছিলেন সাম্প্রতিক বিষয়ে, আমাদের বর্তমানে সবচেয়ে সাম্প্রতিক যে বিষয়টি নিয়ে টালমাটাল বিশ্ব, সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের সংঘাত। আমাদের আজকের বিষয় হচ্ছে ইরান ইসরায়েলের সংঘাত, যুক্তরাষ্ট্রের ভূমিকা। আমি দেরি না করে চলে যাচ্ছি আমাদের আগত অতিথির কাছে। ইরান ইসরায়েল যুদ্ধ, ইসরায়েল কেন ইরানে আক্রমণ করলো, অনেকে বলছে হুট করে, এর পেছনের কারণগুলো আমরা হয়তো বা জানি, দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন আসলে কারণটা কি? ধন্যবাদ। এর দীর্ঘমেয়াদী কারণটা জানতে চেয়েছেন আপনি, বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে আমি এই টক শো বা এই আলোচনা নিয়ে একটু কথা বলবো আর কি, যে আমরা এগুলো আন্তর্জাতিক পরিস্থিতি, দেশীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করি, আপনার সাথে অনেকবার করেছি, কিন্তু আলটিমেটলি ওই সাধারণ মানুষগুলো যারা এফেক্টেড, তাদের কি ভাগ্যের কোনো পরিবর্তন হয়? যেমন আমি যমুনা এলাকার চরের মানুষ, ওই মাঝি কিন্তু এখনও সেই অবস্থায় আছে। 2020 সালে যা দেখেছে, 2005 সালে যা দেখেছে এখনও। আমার আর্মিতে অনেক রিটায়ার্ড সাধারণ সৈনিক আছে, তারা রেশন ভাতা এগুলো নিয়ে আন্দোলন করছে, তো তাদের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি না। তো এখানে এই জন্যই আমি একটা কথা বলবো যে আন্তন চেখোভের একটা কথা আছে যে আমাদের উচিত ঈশ্বর ও সকল বিখ্যাত ধারণাগুলোকে একপাশে সরিয়ে রেখে মানুষ দিয়ে শুরু করি। সো আরব ইসরায়েল বা ইরান ইসরায়েল যে প্রসঙ্গ বলেন, যত এই যে যুক্তরাষ্ট্রের কথা বলেছেন বা অন্যান্য সুপার পাওয়ারের প্রসঙ্গ আসবে, আন্তর্জাতিক পরিস্থিতি আসবে, আলটিমেট এফেক্ট কিন্তু ওই সাধারণ মানুষ। সো আমরা সেই ইহুদি বা হিন্দু বা মুসলমান এই বিভাজন বাদ দিয়ে একদম এই একটা যুদ্ধে সাধারণ মানুষ বা মানবতা যে ক্ষতিগ্রস্ত হবে সেই আসপেক্টে বিচার করে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছব বলে আমি আশা করি, এবং এটা নিয়ে আমাদের মানে ব্যবস্থা নেওয়া হবে। তো প্রথমে আসছে আপনি যে এর পিছনের কারণটা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা এ সম্পর্কে জিজ্ঞেস করেছেন। তো এটার তো একটা ঐতিহাসিক এবং ধর্মীয় একটা রিজন আছেই। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্ব ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না। আবার ইসরায়েল যেটা বলে যে তাদের হলি বুকে লেখা আছে যে এখানে এই যে স্টেটটা তা হচ্ছে তাদের সেই হলি বুকে নির্দেশিত, এবং এটা এখানেই হবে, এবং তার রাইট বা অধিকার আছে যে প্রিএমটিভ স্ট্রাইক সহ যে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা করার জন্য, তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আচ্ছা, এখন ইসরায়েলকে এখানে আনা, যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ যেহেতু বলেছেন, তো মধ্যপ্রাচ্য ছিল তেল সমৃদ্ধ, এখনও আছে তেল সমৃদ্ধ দেশ। তো যেটা হচ্ছে তেল হচ্ছে বিশ্বে এখনও মানে 1 নম্বর জ্বালানি। এটার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পশ্চিমা বিশ্বের। আগে একটা ঘটনা ঘটেছিল জামাল আব্দুল নাসিরের সময়, যখন ওই প্রণালী বন্ধ করে দেওয়া হলো, তো ইউরোপে মানে আপনি তেল ক্রাইসিসের রাস্তায় লাইট বন্ধ হয়ে গিয়েছিল, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। তখন থেকে কিন্তু এই নিয়ন্ত্রণের জন্য এখানে মুসলিম বিশ্বের যদি ইউনিটি হয়ে যায় বা প্যান বাথিজম একটা মুভমেন্ট হতো আগে, তো ইউনিটি হয়ে গেলে এবং তেল দিয়ে কিন্তু তারা ওয়েস্টার্নকে একটা নিয়ন্ত্রণ করতে পারে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে। তো সেই জন্য তাদের একটা এজেন্ট থাকা দরকার সেখানে, যারা তাদের স্বার্থের জন্য কাজ করবে। মানে ইসরায়েল ইজ দ্যাট এজেন্ট। তো এইখানে যুক্তরাষ্ট্রের এই ভূমিকাটা রয়ে গেছে। কাজেই যুক্তরাষ্ট্র বা G7 স্টেটমেন্ট দিয়েছে ইরানকে দায়ী করে। তো এগুলো কিন্তু তাদের এই সংশ্লিষ্ট স্বার্থের জন্যই এই জিনিসটা করা, এটা রিজন বিহাইন্ড দ্য রিজন। এখন সাম্প্রতিক সময়ে নিউক্লিয়ার পলিফারেশনের কথা বলা হচ্ছে, সেই জিনিসগুলোর মধ্যে পরবর্তী প্রশ্নে আসবে, আমি উত্তর দিব। বাট রিজন বিহাইন্ড দ্য রিজন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে এই অঞ্চলের তেল, কারণ হুরমুজ প্রণালী বন্ধ করে দিলে কিন্তু বিরাট সমস্যা হবে, সো ইরানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আগে এখানে ওই পান ব্যাথিজম আন্দোলনের কথা বললাম, সাদ্দাম এবং গাদ্দাফি করতো, তো তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন একমাত্র রয়ে গেছে ইরান, যারা চ্যালেঞ্জ করতে পারে। সো ইরানকে নিউট্রালাইজ করতে হবে। এই যা হচ্ছে সেটা হচ্ছে সেই যারা শক্তি ছিল সবাই কিন্তু তাদের প্রতি যুদ্ধ তারা ইসরায়েল অলরেডি করেছে বা যুক্তরাষ্ট্র করেছে, এখন একটু ইরানই বাকি ছিল। এবং বলা যায় যে নথিপত্র অনুযায়ী 60টি যুদ্ধের পরামর্শ দিয়েছিল ইসরায়েল, এর মধ্যে শেষ যুদ্ধটি এবং শুধু রয়ে গেছে না, ইরান সম্ভবত আপনার, আমি ভুলে গেছি যে সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের 4র্থ বা 3য় এরকম একটা অবস্থানে আছে। সো ইটস এ বিগ মিলিটারি পাওয়ার।
এবং এই জন্যই এটাকে মানে নিউট্রালাইজ না করলে ইসরায়েল মনে করে যে তার নিরাপত্তা বিঘ্নিত হবে আর কি, সেই জন্য একদমই দারুণ বলেছেন। আসলে এখানে লাভ ক্ষতির একটা হিসাব করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে সবসময় দেখা যাচ্ছে সরব থাকছে এবং আপনি যুক্ত করলেন আসলে হরমুজ প্রণালীর কথা এবং তেলের কথা। এছাড়া আসলে যুক্তরাষ্ট্রের যে ট্রাম্পের যে বিভিন্ন বক্তব্য, তিনি বলেছেন খামেনির অবস্থান সম্পর্কে আমরা জানি এবং তারা যদি আত্মসমর্পণ না করে অচিরেই আমরা ছেড়ে দিব না, আমরা অনেক ধরনের বক্তব্য আসছে সোশ্যাল মিডিয়া এবং তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার ট্রুতেও সে দিচ্ছে অনেক কথাবার্তা। আসলে যুক্তরাষ্ট্রের মূল ভূমিকাটা কি এবং তাদের মূল চাওয়াটা কি? মূল ভূমিকা যদি আপনি বলেন, সেটা আমি আগেই বলেছি যে এই মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এলাকার উপর একটা নিয়ন্ত্রণ রাখা, ঠিক আছে। তো তারা যেটা বলছে যে খোমেনিকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল, সেটা ইউএসএ ব্যাক করাইছে বা এটাকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং চাইলেও পারে এরকম যে কোনো সময়। হ্যাঁ, এটা সম্ভব, কারণ আপনি যুদ্ধটা সম্পর্কে একটু বলি, যেহেতু আমি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের। এই যুদ্ধটা যেটা হচ্ছে সেখানে কিন্তু দেখেন, এটাকে কিন্তু ওই যে যেহেতু দুইটা প্রতিবেশী দেশও না, সেই জন্য সম্ভব না যে একটা গ্রাউন্ডে যে ট্যাঙ্ক, সোলজার, আর্টিলারি কামান সেগুলো নাই কিন্তু। তো এটা হচ্ছে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হচ্ছে। তো এটাকে এই যুদ্ধ তো এখন ফোর্থ জেনারেশনে, এই ফোর্থ জেনারেশনের ওয়ান অফ দ্য ফর্ম, যেটাকে বলে ডিসএঙ্গেজড ফর্ম অফ ওয়ার, মানে আপনি কিন্তু সোলজার এঙ্গেজ হচ্ছে না ডাইরেক্টলি, বাট আপনি ইনডিরেক্ট মিন্সের মাধ্যমে করছেন এবং এটাকে করা হয়েছে প্রিসিশন গাইডেন্স মিউনিশন বলে, যেটা আপনি আমার সাথে এর আগে কথাই বলছিলেন, একদম স্পেসিফিক জায়গায় পয়েন্ট আউট করে। আপনি বিছানায় শুয়ে থাকা একটা ব্যক্তিকেও টার্গেট করা যাবে এবং ওয়াল ভেদ করে যাবে, সেখানে ডেমোলেশন কম হবে, একটা ছোট ছিদ্র হয়ে সেটা যে বিছানায় হিট করবে। এই জন্য দেখেন অনেকগুলো কি পার্সোনালকে কিন্তু হত্যা করা হয়েছে স্পেসিফিক, তাই না? তো এটা প্রিসিশন গাইডেড মিউনিশন দিয়ে করা হয় এবং এটা ইরানের প্রেসিডেন্টকে কিন্তু এটা সম্ভব, মানে তার অবস্থানকে জেনে সেই দিকে ডিরেক্ট করে দেওয়ার এবং একটা পিজিএম বা প্রিসিশন গাইডেড মিউনিশন দিলে কিন্তু সেটা সম্ভব। এটা ইউএসএ বলছে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য। তারা ইনভলভ হবে কি না হবে সেটা অবশ্য পরের ব্যাপার, কারণ প্রক্সি ওয়ারে যখন আমি একটা ইসরায়েলের মতো একটা ইফিশিয়েন্ট প্রক্সি আমি পেয়েছি, সেখানে আমি ইন্টারন্যাশনালি ব্লেমটা নাও নিতে পারি, সুপার পাওয়ার যেটা করে। তো সেই ক্ষেত্রে সেই ইসরায়েলকে দিয়ে এটা করাবে। এক্ষেত্রে দারুণ একটা কথা বলেছেন। আসলে আমেরিকায় গ্রাফ যদি দেখি আমরা, আসলে আর আমেরিকার ওই অঞ্চলে অনেক জায়গায় আবার বেইজও আছে, সেই ক্ষেত্রে কি আসলে মিত্র দেশগুলোর কথা তার চিন্তা রাখতে হবে? সেই ক্ষেত্রে কি ডিরেক্ট যুদ্ধে আগানোটা কি আগাবে কিনা? এবং এখানে আবার একটি বিষয় আছে, পারমাণবিক যুদ্ধ হলে পানির ক্ষেত্রেও একটি বড় প্রভাব পড়বে। আচ্ছা, রাইট, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলেছেন, কারণ অনেকেই বলছে পারমাণবিক যুদ্ধে যাবে বা করবে কিনা। এই ফ্যাক্টরগুলো বিচারে মানে আসপেক্ট রয়ে গেছে বা স্কোপ রয়ে গেছে। আপনি একটা হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখেন, নিউক্লিয়ার ওয়েপন ইজ দ্য অনলি ওয়েপন যেটা প্রথমবার ইউজের পরে মানব সভ্যতা এটা দ্বিতীয়বার আর ব্যবহার করে। ৭৫ বছর হয়ে গেছে, হয়নি, দীর্ঘ সময়। আচ্ছা, তো এটার ইফেক্ট কিন্তু ভয়াবহ। আপনি ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে রেসিডুয়াল ইফেক্ট, যেমন জাপানে কিন্তু এখনো বাচ্চা বিকলাঙ্গ হয় সেই হিরোশিমা নাগাসাকিতে নিউক্লিয়ার বোমার প্রভাবে। এবং এটা এখানে কিন্তু যেটা বললাম যে নিউক্লিয়ার পাওয়ারের মধ্যে এখন অল আউট ওয়ারও হয় না, কারণ ও নিউক্লিয়ার একজন আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করলে কি পরিস্থিতি হবে দুইজনই জানে। সো এই নিউক্লিয়ার উপর যেটাকে চিন্তা করা হয়েছিল যে যুদ্ধ হয়ে নিউক্লিয়ার ব্যবহার করলে ধ্বংস হয়ে যাবে, রাদার ইট হ্যাজ বিকাম দ্য মিনস অফ প্রিভেন্টিং দ্য ওয়ার। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ারের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অল আউট ওয়ার হয়নি। তো এই যে বললেন কথাগুলো, ইউএসএ ওখানে ইভেন ইসরায়েল যে পারমাণবিক স্থাপনা ধ্বংস করবে সেটা যদি ছড়িয়ে যায়, তার রেসিডুয়াল ইফেক্ট পাকিস্তান বলেন, পার্শ্ববর্তী দেশ বলেন, এবং এই আপনি পানির কথা বললেন, সমুদ্রে পরিবাহিত হয়ে ইসরায়েলে পর্যন্ত যেতে পারে। সো সবাই কিন্তু এটা নিয়ে কনসার্ন থাকবে। ইভেন ইউএস ফ্লিট পাঠিয়ে দেওয়া হয়েছে নিউক্লিয়ার নিয়ে একটা খবর এসেছে, কিন্তু সে যেই ব্যবহার করবে এটা চিন্তা করার কোনো অবকাশ নেই। বাট নিউক্লিয়ার রিমেন্স অ্যাজ অ্যান ডেটারেন্ট। ইভেন ইরান এবং ইসরায়েল দুজন যদি নিউক্লিয়ার পাওয়ার ওপেন করে, তাদের বিরুদ্ধেও আপনি দেখবেন যে অল আউট একজন আরেকজনের বিরুদ্ধে যাচ্ছে না। এই দারুণটি প্রশ্ন বলেছেন। আমি আসছি বিরতির পর। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, সময় হলো হ্যাপনিং পয়েন্ট একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন।
দর্শক বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপি নিউ পয়েন্টে। চলে যাচ্ছে আমাদের আগত অতিথির কাছে। আমাদের বিষয়ে ছিল ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের ভূমিকা। আপনি দারুণ একটি কথা বলছিলেন আসলে, যে পারমাণবিক ভাবে শক্তিশালী হওয়ার যাতে না হতে পারে ইরান, সেক্ষেত্রে অনেক চাপ এবং আরও কিছু বিষয় ছিল। সেক্ষেত্রে আমরা যদি, যেটি আপনার সাথে কথা বলছিলাম, পাকিস্তান এবং ভারত কিন্তু একসময় দীর্ঘদিন বিভিন্ন ধরনের ছোটখাটো যুদ্ধে জড়িয়েছে এবং কিছুদিন আগে আমরা দেখেছি, কিন্তু এখনের যুদ্ধটা বলা যায় হুমকি ধামকির মধ্যে থাকবে, কারণ দুজনেই জানে যে আমরা দুজনই স্ট্রং পারমাণবিকভাবে। সেক্ষেত্রে ইরান যেন স্ট্রং না হতে পারে, অনেকে বলছে ইরান দ্বার প্রান্তে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে। আসলে অনেকে ধরা হচ্ছে যদি আসলেই তারা রেডি থাকতো তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের হামলা করতো না। আসলে কি ব্যাপারটা তাই কিনা? আমি একটু বলি যে যেটা আগেও বলছিলাম যে নিউক্লিয়ার প্রথমবার ইউজের পরে 75 ইয়ার্স যাবৎ মানে আমাদের দেশে বিশ্বে ব্যবহৃত হয়নি কোনো যুদ্ধে। এবং আপনি যুদ্ধের হিস্ট্রি যদি স্টাডি করে দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিউক্লিয়ার পাওয়ারদের মধ্যে টোটাল ওয়ারও হয়নি। একদমই না। একটু অ্যানালিসি বলি যে যেটা আর কি ধরেন যে পাওয়ার পলিটিক্সের বলে যে যখন একজন দুর্বল থাকবে তখনই শুধু যুদ্ধ হবে আর কি। দুইজন ইয়ের হলে, শক্তির হলে, তখন দুইজনই চিন্তা করবে যে আমি একটা আঘাত করার পরে পাল্টা আঘাত যেটা আসবে সেটা আমি সাস্টেন করতে পারবো কি না। তো নিউক্লিয়ার ওয়েপন যখন থাকে তো তখন হয় যে আমি নিউক্লিয়ার মারলে সে যদি নিউক্লিয়ার মারে তো তখন আমার কি অবস্থা হবে, কারণ নিউক্লিয়ারের ইফেক্টটা ডিভাস্টেটিং। এবং জাপানে এখন পর্যন্ত বিকলাঙ্গ শিশু হয়ে বললাম যেটা। তো ইরান বা ইসরায়েলে দুজনের যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে তাহলে দুজনে কিন্তু অল আউট ওয়ারে যাবে না কখনো। যেমন ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে আই ডাউট যে তাদের টোটাল ওয়ার আর হবে কিনা, লিমিটেড ওয়ার হবে, বর্ডার স্কিমিশেস হবে। আরব ইসরায়েলের ইরান আর ইসরায়েলের মধ্যে যেমন ডিসএঙ্গেজড ফর্ম অফ ওয়ার বলে যেটা, সেটা হচ্ছে আর কি। তো সেই ধরনের যুদ্ধ হবে। এখন নিউক্লিয়ার ইরানের যে ব্যাপারটা বলেছেন, তারা কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে কিনা, তো তারা যেটা তাদের এনপিটি সাইন করা আছে, নন প্রলিফারেশন ট্রিটি, এবং আন্তর্জাতিক আণবিক সংস্থাও আছে। তো তারা কিন্তু এত মানে ভোকালভাবে বলছে না যে কয়েকদিন আগে, 3 মাস আগে না কয়েক মাস আগে ইন্সপেকশন হয়েছে, কারণ বলেছে তারা তথ্য প্রমাণ নেই। তথ্য প্রমাণ নেই। তো এখানেও কিন্তু আরেকটা জিনিস ইন্ডিকেট করে, তাহলে এটাকে এত ড্রামাটাইজ করা হচ্ছে কেন? দেয়ার আর রিজনস বিহাইন্ড দ্য রিজন। ওই রিজনটা কি? মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ রাখার জন্য ওয়েস্টার্নদের একটা নিয়ন্ত্রণ রাখার দরকার আছে, কারণ এটা এখনও বিশ্বের প্রধান জ্বালানি তেল। এটা ইউরেনিয়াম যখন প্রধান জ্বালানিতে রূপান্তরিত হবে তখন হয়তো এটার ভ্যালু কমবে। আপ টু দিস এটা মানে প্রধান জ্বালানি। কাজে হুরমুজ প্রণালী বলেন, ওই ইজিপ্টের স্ট্রেট বলেন, সেখান দিয়ে মানে যদি এগুলো ব্লক করা হয় তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তেলের একটা সংকটে পড়বে এবং তাদের শিল্প বলেন, অন্যান্য সমস্ত সেক্টর এফেক্টেড হবে। সো এ কন্ট্রোল ইজ এ মাস্ট। তো আগে এখানে সাদ্দাম, গাদ্দাফি এরা প্যান আরব মুভমেন্ট নামে অ্যান্টি ওয়েস্টার্ন একটা বা মুসলিম চেতনা বেস একটা আন্দোলন করতো, দুইজনকে নিউট্রালাইজ করে দেওয়া। সো ইরান ইজ দ্য অনলি। আপনি কিছু পয়েন্ট বলছিলাম যে একটু দীর্ঘায়িত করে জানতে চাই, আসলে ইরান ইসরায়েলের যুদ্ধ আজকে 6ষ্ঠ দিন চলছে। এটা যদি আরেকটু দীর্ঘায়িত হয়, মধ্যপ্রদেশ আসলে আরো কি কি ক্ষতির সম্ভাবনা হতে পারে? অবশ্যই মানুষ, যেটা আপনি বলছিলেন, কিভাবে আসলে মানুষের ক্ষতি তো আছেই বা ক্যাজুয়ালিটি হচ্ছে, সেটা তো যুদ্ধের সবচেয়ে ভয়াবহতম ইফেক্ট। এবং সেক্ষেত্রে আমি যেটা বলবো যে কে ইহুদি কে মুসলমান, সেটা হচ্ছে মানবতা যাতে অ্যাফেক্টেড না হয় সেই জিনিসটা বিচার করা উচিত। প্রলম্বিত হলে তারা আরও বেশি অ্যাফেক্টেড হবে, রিফিউজি ক্রাইসিস হতে পারে, খাদ্য তেল সংকট এগুলো হবে। এখন বাকি এসকেলেশনের যে ফ্যাক্টরগুলো, এখানে কিছু রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ফ্যাক্টর আছে, জিও পলিটিক্যাল ফ্যাক্টর আছে। এইগুলো কিভাবে হবে? আপনি দেখেন যে অলরেডি কিন্তু ইউএসএ এবং G7 আপনি ইসরায়েলের পক্ষে, আর অন্যদিকে চায়না, রাশিয়া এবং ওয়াইসি, ইসলামিক অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক স্টেটস, তারা যদিও এখন পর্যন্ত ওরকম ওপেনলি আসেনি, বাট পাকিস্তান আপনি দেখেন ইরানের পক্ষে গিয়েছে। সো মুসলিম দেশগুলো রিলিজিয়াস সেন্টিমেন্টে যাবেই। সো এখানে কিন্তু ওয়ার্ল্ডকে একটু দুই ভাগ হওয়ার একটা প্রবণতা রয়ে গেছে। এখন এটা তৃতীয় বিশ্বযুদ্ধে যাবে কিনা এটা বলা ঠিক হবে না। একটু যুক্ত করতে চাই আপনাকে, আসলে সাধারণ দর্শক থেকে, যে সাধারণ দর্শক আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে, যেমন বলছিলেন G7 এবং যুক্তরাষ্ট্র সরব ইসরায়েলের পাশে আছে, সেক্ষেত্রে ওআইসি বা মুসলিম রাষ্ট্রগুলো একদমই ইরানের পাশে নেই বলে একটি সরব ওঠে। আসলে কেন এই নিশ্চুপ অবস্থান, বা আসলেই তাদের কোনো প্ল্যান আছে কিনা আপনি কিভাবে দেখবেন? সামরিক খাতে অনেকদিন ছিলেন,
হ্যাঁ, আমি বলি আর কি, এই মিডল ইস্টের হিস্ট্রি থেকে আপনি দেখেন যারা প্রতিবাদ করেছিল তাদের পরিস্থিতি কি হয়েছে। আপনি যদি বলেন সাদ্দাম, আপনি যদি বলেন গাদ্দাফি, এবং ইরান হয়েছে, সিরিয়াতেও এরকম হয়েছে, এবং ইজিপ্ট ধরেন যে একটা মিত্র ছিল ইরানের একদম, হ্যাঁ সেটাই, সিরিয়াও হাতছাড়া হয়ে গেছে। সেটাই তো দেখেন যে আপনি ইজিপ্ট একটা শক্তিশালী দেশ ছিল এবং ইসলামিক ওয়ার্ল্ড আশা করতো তাদের, তারাও কিন্তু ইসরায়েলের সাথে একটা চুক্তি করে ফেলেছে, বিকজ বাস্তবতা ডিফারেন্ট। আপনি যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সবকিছু নিয়ন্ত্রণ করছে, যখন আপনি ইসরায়েলের এগেনস্টে যাবেন তখন আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা শত্রুতে পরিণত হচ্ছেন। তো মিশরকেও নিউট্রালাইজ করা হয়েছে। সৌদি আরবের রাজতন্ত্র আছে, যদি তারা বেশি কিছু করে তো রাজতন্ত্র চলে যেতে পারে। তো এগুলো বিভিন্ন ফ্যাক্টর আছে যে কারণে ইসলামিক ওয়ার্ল্ড ওরকম শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না, বিকজ তারা অনেক কিছুতে ওয়েস্টার্ন নির্ভর। এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, জাতিসংঘ বলেন, আন্তর্জাতিক আদালত বলেন, IMF বলেন, এগুলো তো সব ওয়েস্টার্ন নিয়ন্ত্রিত। কাজেই এই যখন ওই নিয়ন্ত্রণগুলো ওয়েস্টার্ন পাওয়ারের কাছে আছে, তাদের বিরুদ্ধে যাওয়া মানে আপনারা ইকোনমিক, আপনি ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক রাজনীতি বা ডিপ্লোমেসি, এগুলোতে আপনি অ্যাফেক্টেড হবেন। এইটা একটা কারণ আছে, যে কারণে ধরেন যে অনেক ইসলামিক দেশেরই মানে সরকার বলেন তারা কিন্তু বিক্রি হয়ে যাবে, নিচে নিচে একটা প্যাক করে তারা নিজেদের সেফটিতে এনশিওর করেছে। তো এই কারণে তারা শক্তিশালী ভূমিকা রাখতে। একদম শেষ মুহূর্তে জানতে চাচ্ছি, বাংলাদেশে অর্থনীতি কি কোনো প্রভাব পড়তে পারে কিনা? অবশ্যই, মানে আপনি ওয়ার্ল্ড শিল্প বাণিজ্য সবকিছু যদি বলেন যে তাহলে হচ্ছে তেলের মূল্য নির্ভর। এখন এখানে যদি ইরান হুরমুজ প্রণালীতে কোনো একটা কিছু করে ব্লক করার জন্য, হুরমুজ প্রণালী দিয়ে 21 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন রপ্তানি হয়, যেটা ওয়ার্ল্ডের মানে 20%। সো এই তেলের ফ্লো যখন কমে যাবে তখন তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়া মানে প্রোডাকশন কস্ট, সো অর্থনীতিতে অবশ্যই এফেক্ট পড়বে। এবং আপনি ইউক্রেন ওয়ারের সময় দেখেন যে ওইখানের সময় যে আমাদের দেশে একটা ক্রাইসিস হয়েছিল, মূল্যস্ফীতি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায়, সেটা কিন্তু ওই তেলের কারণেই হয়েছিল। তো এখানেও এরকম ধরনের একটা ইফেক্ট পড়বে। আমি ওয়ার্ল্ডের ইফেক্টের কথা বলি, আবার দেশেরও বলি। ওয়ার্ল্ডে ধরেন যে একটা হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বা রিলেশনের দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে, দেখেন এটা আছে। তারপরে ধরেন যে ওই সেক্টরটাতে কিছু নন স্টেট অ্যাক্টর আছে, যেমন হামাস, হিজবুল্লাহ, তো এরা আবার ইসরায়েলের বিরোধী। তো ইরানের সাথে এদের একটা আন্ডারগ্রাউন্ড কানেকশন আছে বলা হয়। তো তারাও আবার কিছু একটা ভেঞ্চারে যেতে পারে। সো নন স্টেট অ্যাক্টরের যে একটা রাইট ছিল টুইন টাওয়ার অ্যাটাকের পরে ওই সময় দেখা গিয়েছে, সেটা কিন্তু এখন একটু স্তীমিত হয়ে গিয়েছে। সো এটার ভিতর দিয়ে আবার রাইজ হয় কিনা সেটার একটা নিরাপত্তা জনিত একটা ঝুঁকি রয়ে গেছে। তারপরে আপনি যদি অর্থনীতির ব্যাপার বলেন, সেটা তো বললাম তেলের এই ব্যাপার নিয়ে, যেটা হচ্ছে শুধু সারা বিশ্ব না, বাংলাদেশেও এটা পড়বে। তারপরে বাংলাদেশে একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার আর কি, যেটা তো দেখেন আপনি যে এখন এই যাওয়া আসা এগুলো অ্যাফেক্টেড হচ্ছে, এবং নিরাপত্তাজনিত কারণে অনেকে পার্শ্ববর্তী দেশেও যেতে চাইবে না। যদিও ইরান বা ইসরায়েলের তেমন আমাদের নেই, বাট পার্শ্ববর্তী দেশগুলোতে আছে মিডল ইস্টে। সো মিডল ইস্ট ইজ দ্য থিয়েটার। তো এই এফেক্টের কারণে এটাও কিন্তু এফেক্টেড হতে পারে। আর এটা হচ্ছে যে তেল এবং যখন এই পরিবহনে যখন এটা এফেক্ট করবে, আমাদের কিন্তু অর্থনীতিতে বাংলাদেশের জন্য গার্মেন্টস নির্ভর একটা অর্থনীতি আমাদের, তাই না, মেন পোর্শনে মানে সাবস্টেন্স। সো এটা যদি ডিলে হয়, এটা যদি প্রোডাকশন কস্ট বেড়ে যায়, তাহলে চুক্তিগুলো বাতিল হয়ে যেতে পারে, এবং এই গার্মেন্টস শিল্পও কিন্তু এটাতে। আপনার কথা টেনেই আমি যদি শেষ করতে চাই, আসলে মানুষের কথা সবার আগে চিন্তা করতে হবে। এই যুদ্ধ অবস্থা থেকে মুক্তি চাই আমরা, দেশে এবং বিদেশে যেখানে হোক বিশ্বের শান্তি বজায়। আরেকটা সামাজিক অস্থিরতা হবে, যে আমাদের দেশ মুসলিম দেশ, তো এখানেও একটা কমিউনিটি আছে যারা হয়তো বা মানবিকতা বা অন্যান্য কিছু বিচার না করে ওই ধর্মান্ধতা যেটা বলে আর কি, সেটা না হোক আমি আশা করব। তো সেই ধরনের এফেক্ট এখানেও কিন্তু কিছু ইমোশনাল জায়গা থেকে অনেকটা কিছু প্রভাব পড়তে পারে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের জানাবার জন্য। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে।